উড়ান পাঠশালার তরফ থেকে আমরা যে এসএলএসটি ক্লাসগুলো করছি, তোমরা এটা ফলো করছো। এখনো পর্যন্ত যারা ফলো করছো না তাদের জন্য বলে দিই যে এটা একদম ফ্রি অফ কস্ট এটা দেওয়া হচ্ছে, এবং তোমরা এটা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, এবং ডাউনলোড করলে সম্পূর্ণ রকমভাবে গোড়া থেকে ক্লাসটা কিন্তু দেখতে পাবে। আজকের যে টপিক খুব ইম্পর্টেন্ট, আইন অমান্য আন্দোলন। এবং এই আইন অমান্য আন্দোলনটা 30 থেকে 34, ঠিক আছে, 4 বছর ধরে চলেছিল, এবং প্রত্যেকটা ফেজ আমাদের ভালো করে পড়তে হবে এখানে। এবং এই গান্ধীজি আমাদের যে আন্দোলনটা করেছিল লবণ সত্যাগ্রহের মাধ্যমে, এটা শুরু হয়েছিল যদিও 3টে ফেজ। একটা হচ্ছে 30 থেকে 31, 30 থেকে 31 এই একটা ফেজ। দ্বিতীয় পর্যায়ে 32 থেকে 33, তৃতীয় পর্যায়ে 33 থেকে 34, 3টে ফেজ, মনে থাকবে। এবার এইখানে যেটা মনে রাখতে হবে, আমি আগেই বলেছিলাম যে লবণ সত্যাগ্রহ দিয়ে শুরু হয়েছিল। এপ্রিল মাসে 1934 আন্দোলন থেমে গেছিল, এবং 30 থেকে 14 থেকে 16 ফেব্রুয়ারি কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি গুজরাটের সবরমতী আশ্রমে, ঠিক আছে, মিলিত এক সম্মেলনে গান্ধীজির নেতৃত্বে অহিংস আইন অমান্য আন্দোলনে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ঠিক। এবং এই ক্ষেত্রে একটা বড় ব্যাপার ছিল যে ইয়ং ইন্ডিয়া এই পত্রিকা লেখা হয়েছিল, যেটা গান্ধীজি 11 দফা সংস্কারের প্রস্তাব দেন। এই যে 11 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, তার মধ্যে মাদক দ্রব্য বর্জনটা, একেবারে মাদক দ্রব্যে হাতি দেওয়া যাবে না, এটা উনি বলেছিলেন। বেশ, তারপরে বন্দি মুক্তি এবং রাজনৈতিক মামলার প্রত্যাহারের কথা বলেছিল, পদস্থ কর্মচারীদের বেতন কমানোর কথা বলেছিল, এবং লবণ কর বন্ধ করতে বলেছিল। তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, মাদক দ্রব্য বর্জন, বন্দি মুক্তি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে লবণ কর বন্ধ, এই 3টে মনে রাখবে। কৃষক স্বার্থে 50% ভূমি রাজস্ব হ্রাস, টাকা ও পাউন্ডের বিনিময় হার পরিবর্তন, শুল্ক সংরক্ষণ প্রভৃতি দাবির কথা উল্লেখ করা হয়েছিল। 30-এর 2রা মার্চ লর্ড আরউইনকে লেখা একটি চিঠিতে গান্ধীজি জানানো হয় যে সরকার 11 দফা দাবি না মানলে গান্ধীজি গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি নামক স্থানে প্রকাশ্যে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন, ঠিক আছে, মনে থাকবে এটা। আর যদি 11 দফা দাবি মেনে নেন তাহলে এই আন্দোলন স্থগিত থাকবে, ঠিক আছে। তাহলে 11 দফাটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা ছিল, যেটা মানলেই তোমার কি হবে, এটা স্টপ হবে, এই কথাটা বলা হয়েছিল, থেমে যাবে। এবং দেখা যাক তার পরের পরিস্থিতিতে আমাদের কি হলো। গান্ধীজিকে সতর্ক করা হয়েছিল। হতাশাগ্রস্ত গান্ধী বাউলাটকে লেখেন, অন বেন্ড নিজ আই আস্কড ফর ব্রেড অ্যান্ড হ্যাভ রিসিভড এ স্টোন ইনস্টিড। নতজানু হয়ে আমি একখণ্ড রুটি চেয়েছিলাম, আর পেয়েছিলাম কি, আমাদের কি বলবো, পাথর, একখণ্ড পাথর। এবার আন্দোলনের সূচনায় কতগুলো কারণ এখানে দেখানো হলো। কেন এটা হয়েছিল? অসহযোগ আন্দোলন যেহেতু ব্যর্থ হয়ে গেছিল, স্বরাজ্য দল ব্যর্থ হয়েছিল। দুটো, আগে অসহযোগ, পরে স্বরাজ্য দল ব্যর্থ হয়েছিল। কৃষক ও শ্রমিক শ্রেণীর একটা দুর্দশা কাজ করেছিল, অনুন্নত নিম্নবর্গীয় শ্রেণীর একটা জাগরণ কাজ করেছিল, বিপ্লবীদের কর্মকাণ্ড। এই কারণ 1930 সালে আমরা জানি 8ই ডিসেম্বর আমাদের বিনয় বাদল দীনেশ হত্যা করেছিল আমাদের কাকে, মিস্টার সিমসন আর মিস্টার ক্রেগকে, তাই তো, আইজি, ইন্সপেক্টর জেনারেল, এবং আমাদের ইমপ্রেজেন কারা বিভাগের। আবার দেখো, আমরা জানি যে 18ই এপ্রিল 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। আবার একই রকম ভাবে যদি বলি, 30 আমাদের 31, 32 পরপর 3জন, এই যে পেরি ডগলাস বার্জ, এই 3জনকে গুলি করে মারা হয়েছিল। এই পেরি ডগলাস বার্জকে মারা হওয়ার এটা একটা বড় ফ্যাক্টর ছিল, ঠিক আছে। নেক্সট, এবার এই যে পেরি ডগলাস বার্জ, এই যে আমি কথাটা বলছি, সেখানে কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে পেরি ডগলাস বার্জের মৃত্যু, ঠিক আছে, এবং পেরি ডগলাস বার্জের মৃত্যুর পরে মানে কি বলবো, যে একটা 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 সন্ত্রাস বলবো না, ঠিক, যে একটা রাজনীতিতে গান্ধীজি আগে যে একটা নরম বলবো না, একটা তোমার নন ভায়োলেন্স দিয়ে কাজ হচ্ছিল, সেখানে ভায়োলেন্সটা নিয়ে এসেছিল। এখানে একটা আপত্তিদার ছিল যে ভায়োলেন্স চলাবে না। নেহরু রিপোর্টটাও ব্যর্থ হয়ে গেছিল। সমাজতান্ত্রিক ভাবধারার একটা উত্থান হয়েছিল, এবং কমিউনিস্টদের নেতৃবৃন্দের বিরুদ্ধে একটা দমন পীড়ন চলছিল, ঠিক আছে।
তাহলে এই যে কারণটা কাজ করেছিল, অসহযোগ আন্দোলনের ব্যর্থতা বলো বা সেই সময় কিছু সন্ত্রাসবাদী বলবো না, একটা বৈপ্লবিক কার্যকলাপ, বিপ্লবীদের কর্মকাণ্ড, ঠিক আছে, সাইমন কমিশন গঠন হয়েছিল, তারপরে নেহেরু রিপোর্টের ব্যর্থতা, এই জায়গাগুলোকে ঘিরেই কিন্তু শুরু হয়েছিল এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এইখানে আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব, ঠিক আছে। এখানে কি হয়েছিল একটু বলে দিই, সেটা হচ্ছে 12ই মার্চ গান্ধীজি আমাদের ডান্ডি মার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কোথায়? সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেছিল। সবরমতী আশ্রম থেকে যখন যাত্রা শুরু করে তখন সেখানে গান্ধীজিকে ধরলে 79 জন, গান্ধীজিকে বাদ দিলে হচ্ছে 78 জন, ঠিক আমাদের যাত্রা শুরু করেছিল। এবং এইখানে ওরা একজন ট্রেন্ড সিঙ্গারকে নিয়ে এসেছিল যার নাম হচ্ছে বিষ্ণু দিগম্বর পালুস্কর, তিনি গিয়েছিলেন রঘুপতি রাঘব রাজারাম। এবং এখানে আমাদের মহিলাদের প্রতিনিধি ছিলেন হচ্ছে সরোজিনী নাইডু, এবং ওরা এইভাবে কি করেছিল, 12ই মার্চ যাত্রা শুরু করেছিল সবরমতী আশ্রম থেকে। উদ্দেশ্য কোথায় ছিল? ডান্ডিতে। এবং সেখানে 241 মাইল পথ পেরিয়েছিল এবং ওই 241 মাইল পথ পেরোনোর পরে 5 এপ্রিল ওরা পৌঁছায়, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরের দিন 6 এপ্রিল ওরা কি করেছিল, 6 এপ্রিল ওরা আমাদের এই গান্ধীজি তোমার নিজের হাতে লবণ তৈরি করে আইন ভেঙেছিল, ঠিক আছে। এবার গান্ধীজি যখন তার অনুগামীদের নিয়ে চলেছেন, সেটাকে নেপোলিয়নের প্যারিস যাত্রার সঙ্গে তুলনা করেছে আমাদের কি বলবো এই আমাদের সুভাষচন্দ্র বোস। আর জওহরলাল নেহরু একটা দুরন্ত কথা বলেছিল। জওহরলাল নেহরু বলেছিল যে একজন মানে কি বলবো একটা নীরব একটা যাত্রা, নীরব যাত্রা বলেছিল, ঠিক আছে। তাহলে এখানে রয়েছে 24 দিন ওরা হেঁটেছিল, 241 মাইল পথ অতিক্রম করেছিল, ডান্ডি গ্রামে পৌঁছেছিল। হাজার হাজার জনতা গান্ধীজিকে বিপুলভাবে সম্বর্ধনা অভিনন্দন জানিয়েছিল। 79 জন, 78 জন আরব সাগরের জলে স্নান করে গান্ধীজি নিজের হাতে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণায়ন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল, ঠিক আছে, 6 এপ্রিল। মিছিলে যোগদান করে বিদেশি সাংবাদিকগণ এই ঐতিহাসিক পদযাত্রায় সামিল হয়েছিলেন। 6 এপ্রিল সমুদ্রের তীরে লবণ তৈরি করে লবণায়ন ভঙ্গ করে তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন, ঠিক আছে। এগুলো দেওয়া আছে। পালুস্করের ডান্ডি মার্চ, রঘুপতি রাঘব রাজারাম, ওনার গান। আমার মতে এটা ছিল এক মহান আন্দোলনের মহান সূচনা। আর নীরব তীর্থযাত্রা বলেছিল জওহরলাল নেহরু, আবার একটা মহান আন্দোলনের সূচনা বলেছিল। তার সঙ্গে আমাদের এই কথাটা বলেছিল নেপোলিয়নের এলবা থেকে প্যারিস যাত্রার সঙ্গে তুলনা করেছিল। জাতীয় সপ্তাহ, একটা জাতীয় সপ্তাহ পালন করা হয়েছিল 6 থেকে 13 এপ্রিল, ঠিক আছে। এই যে লবণ সত্যাগ্রহ হয়েছিল তখন সেখানে একটা জাতীয় সপ্তাহ পালন করা হয়েছিল 6 to কত বললাম আমাদের 13 এপ্রিল। গুজরাট থেকে বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সব জায়গায় এটা ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। এবং এটা আমাদের মালাবান অঞ্চল সহ সমগ্র ভারতে এই আইনটা ছড়িয়ে পড়েছিল। কলকাতার মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রকাশ্যে জনসভায় সরকারিভাবে নিষিদ্ধ রচনা পাঠ করে রাজদ্রোহ আইন ভঙ্গ করেন। সুতাহাটায় কুমারচন্দ্র জানা, বর্তমানে যাদবেন্দ্র পাজা, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন অহিংসভাবে কিষাণ আন্দোলনের পরিচালনা করেন। প্রফুল্লচন্দ্র সেন এই জন্য আরামবাগের গান্ধী নামে খ্যাত হন। আরামবাগের গান্ধী, ঠিক মনে থাকবে, প্রফুল্লচন্দ্র সেন এই জন্য আরামবাগের গান্ধী নামে খ্যাত হয়েছিল। উড়িষ্যার উৎকলমণি গোপাল বন্ধু চৌধুরী বা গোপবন্ধু চৌধুরীর নেতৃত্বে বালেশ্বর, কটক ও পুরী জেলাতে ব্যাপকভাবে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন চলতে থাকে। নাগাভূমিতে রানী গুইডেনলু বিশেষ ভূমিকা গ্রহণ করেন। মনে থাকবে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা মনে রাখবে। বেশ, মুম্বাই শহরে আইন অমান্য আন্দোলনের বড় দুর্গ ছিল গান্ধীবন্দী শেঠ জমনালাল বাজাজ, যুবনেতা ইউসুফ মেহের আলীকে আন্দোলন চলতে থাকে, ঠিক আছে। এবং গুজরাট ছিল গান্ধীবাদীদের পীঠস্থান, ঠিক। আনন্দ, বর্ষাত, খেদা, বরডৌলি তালুকে খাজনা বন্ধ আইন অমান্য আন্দোলনটা চলে। তাহলে এখানটা লক্ষ্য করে দেখো, এই যে বর্ষাত আর বরডৌলি এই দুটো তালুক খুব ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে আন্দোলনটা খুব ভালোভাবে চলেছিল। এবার আন্দোলনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে আমাদের
বহু রকম ভাবে একটা অ্যাপ্রোচ হয়েছিল, তাই না? তবে যেমন দেখা যায় যে আমাদের খান আব্দুল গফর খান যখন খোদাই খিদমতগার তৈরি করেছিল তখন তার একটা অ্যাপ্রোচ ছিল। বেশ, এইবারে অরণ্য আইন ভাঙা হয় মহারাষ্ট্র আর কর্ণাটকে। তাহলে আইন কত রকম ভাবে ভাঙা হচ্ছে তার একটা এখানে এক্সাম্পল দেওয়া হলো। এই যে গঞ্জন কোকুর নেতৃত্বে গন্ডরা অরণ্যক্ষীয় পুলিশকে আক্রমণ করে। তামিলনাড়ুতে একটা বিরাট তোমার কি বলবো লবণ আইন বা শোভাযাত্রা করেছিল, পদযাত্রা করেছিল তিনি হচ্ছেন রাজা গোপালাচারী। টুপুকুলে লবণ আইন অমান্য। তাহলে তাঞ্জোর থেকে ভানিয়ানবাদী বা তাঞ্জোর কোচ থেকে আমাদের এই লবণ আইনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে প্রথম নামটাই আসবে আমাদের এই ভদ্রলোক চক্রবর্তী রাজা গোপালাচারী। বিলাতি কাপড়ের ও বিলাতি মদের দোকানেও পিকেটিং শুরু হয়ে যায়, মনে থাকবে। বেশ, কেরালায় কংগ্রেস নেতা লোকপান হরিজনের ঝান্ডা উপজাতি সহায়তায় লবণ আইন ভঙ্গ করে। দরকার নেই, কৃষ্ণ পিল্লায় জাতীয় পতাকার সম্মানে রক্ষার্থে পুলিশের লাঠির আঘাতে জখম হয়েছিল। ঠিক, অন্ধ্র গোদাবরী কৃষ্ণা গুন্টুর জেলায় কংগ্রেস নেতারা ব্যাপক পরিমাণে লবণ সত্যাগ্রহ চালায়, যেখানে বলছে আমাদের 2878 জনকে ওরা গ্রেপ্তার করে এই লবণ আইনের করার জন্য, মানে লবণ আইন ভঙ্গ করার জন্য। বিহারের পাটনার বিহার শরীফে লবণ আইন আন্দোলন চলতে থাকে। চম্পারণ, শরণ, মুঙ্গেরে বিলাতি কাপড়ের মদের দোকানে পিকেটিং চলে। পিকেটিং ব্যাপারটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যেখানে ধরো বিক্রি হচ্ছে সেই সামনেটা আমি দাঁড়িয়ে গেলাম, গিয়ে আমি তাকে বললাম যে আপনি ফিরে যান, তাকে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন না। এই জিনিসটাকে বলে পিকেটিং। ঠিক আছে, এটা হয়েছিল। ছোট জমিদার ও আইনজীবীরা আন্দোলনের নেতৃত্ব দেন। উত্তরপ্রদেশে খাজনা বন্ধ করে আইন অমান্য আন্দোলন চলে। আসামে আইন অমান্য আন্দোলনে ছড়িয়ে পড়েনি, এর প্রধান কারণ সাম্প্রদায়িক অনৈক্য। পাঞ্জাবে এই আন্দোলন কোনো গভীর প্রভাব ফেলেনি। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানদের বীরত্বপূর্ণ সংগ্রামের কাহিনী, ঠিক আছে, বিশেষ উল্লেখযোগ্য। পাঠান এইটা পরীক্ষা আসে, খান আব্দুল গফর খান, তাই তো? কোথায় করলো ওরা, কোন জায়গাটায় করলো? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। জায়গাটা মনে রাখবে, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। ঠিক আছে, 1930 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল আব্দুল গফর খানকে ওরা কি করলো, গ্রেপ্তার করলো। খান আব্দুল গফর খানকে যখন গ্রেপ্তার করা হলো, সময়টা দেখো 23শে এপ্রিল। সেই সময় আমরা কি দেখলাম, পেশোয়ারে এক গণ অভ্যুত্থান ঘটলো এবং গাড়োয়াল রাইফেল বাহিনীকে গুলি চালাতে বললে সেইখানে সেনাবাহিনীর যে প্রধান ছিল ঠাকুরচন্দ্র সিং বললো যে না, আমি গুলি চালাবো না, সমস্ত বুলেট বার করে রেখে দিল এবং তার আন্ডারে যার সেনাবাহিনী ছিল তাদেরকে তাই নির্দেশ দিল। ঠিক, ফলস্বরূপ ঠাকুরচন্দ্র সিং ও তার সহকর্মীদের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। ঠিক আছে, ঠাকুরচন্দ্র সিং ও তার সহকর্মীদের যাবজ্জীবন দ্বীপান্তর হয়ে গেল। ভালো কথা। সীমান্ত গান্ধী, যাকে আমরা ফ্রন্টিয়ার গান্ধী বলি, হয়ে গেল। নেক্সট, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যিনি সুদক্ষ হাতে আইন অমান্য আন্দোলনের পরিচালনা করেন তিনি হলেন দুর্ধর্ষ পাঠান নেতা খান আব্দুল গফর খান। ঠিক আছে, উনি হলেন ভারতের ইতিহাসে সীমান্ত গান্ধী নামে পরিচিত। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গফর খান, ঠিক আছে, এক রক্ষণশীল সংস্পর্শে এসে প্রবল ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন। এই সময় তিনি অহিংস সত্যাগ্রহ আদর্শের প্রতি গভীরভাবে অনুরক্ত হন এবং নিজেকে আইন অমান্য আন্দোলনে নিযুক্ত করেন। ঠিক আছে, কি হলো, খান আব্দুল গফর খানের কথা বললাম। সীমান্ত গান্ধী, যাকে আমরা কি বলি আবার, বাদশাহ খান, ওনাকে আমরা বাদশাহ খান বলেও ডাকি। ঠিক আছে, এই যে খোদাই খিদমতগার বিদ্যালগার, খোদাই খিদমতগার, ঈশ্বরের সেবক, আর তার যে বাহিনীটা ছিল লাল কুর্তা বাহিনী বা রেড শার্ট আর্মি, লাল কুর্তা বাহিনী বা রেড শার্ট আর্মি। ঠিক আছে, হয়ে গেল। কংগ্রেসের তিরঙ্গা পতাকা হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে সভা সমিতি শোভাযাত্রা পরিচালনা করত। শত প্ররোচনাতেও তারা শান্তি বজায় রাখতো। এই দলই সীমান্ত উপজাতিদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করেছে। সত্যি অসাধারণ অসাধারণ। এই মানুষটাকে মানে কোনো পুরস্কার যেটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয় আমার মনে হয়। তাকে ভারতরত্ন দেওয়া হচ্ছে 1988 বা 87-তে দেওয়া হয়েছিল, কিন্তু উনি
এটা অনেক আগের প্রাপ্য, ওই বছরই বোধহয় মারা যায় উনি, 87 বা 80 উনি মারা যান, মনে থাকবে। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে আইন অমান্য আন্দোলন গণ আন্দোলনের রূপ নিলে ব্রিটিশ পুলিশ লালকর্তা বাহিনী মিছিলে গুলি চালায়। 600 জন বাবা হাল করতে না লাল করতে, 600 জন লাল কর্তার সদস্য 300 জন মারা যান। ছি 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 ছি, কি অত্যাচার! হ্যাঁ, খান আব্দুল গফর খান হিংসার অনুপ্রবেশ ঘটতে দেননি, গুলি চালিয়ে ওদের মেরে দিল, তবুও কিন্তু হিংসার প্রবেশ ঘটতে দেননি। পাঠানো হয়ে ভারতের জাতীয় আন্দোলনের মূলধারার সঙ্গে যুক্ত হয়ে অসামান্য কৃতিত্ব দেখানোর জন্য ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন উপাধি দেন। দেশভাগের বিরুদ্ধে তার বিখ্যাত খেদোক্তি হলো হাম তো তাবাহ হো গয়ে, যে আমরা তো শেষ হয়ে গেলাম, তাই না? 10ই এপ্রিল উনি কখনোই দেশভাগ চাননি। উনি 10ই এপ্রিল 30 ইন্ডিয়া পত্রিকাতে নারীদের আন্দোলনে যোগদানের আহ্বান জানানো হয়েছিল, এবং এইখানে আমরা জানি যে সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলা দেবী, লীলানাথ, স্বরূপা রানী নেহেরু, কমলা নেহেরু, এরা সবাই যোগ দিয়েছিল। তা লক্ষ্য করে দেখা যায় সরোজিনী নাইডুর সঙ্গে সঙ্গে যাদের কথা আমি বললাম, স্বরূপা রানী নেহেরু, লীলানাথ, এরা যে নেতা ছিল, এরা এই সময়টা কিন্তু যোগ দিয়েছিল এবং এই আন্দোলনকে ভীষণভাবেই সাফল্যমণ্ডিত করে তুলতে চেষ্টা করেছিল। এবার এই সময় একটা ঘটনা হলো ধর্ষণা সত্যাগ্রহ। ধর্ষণা লবণ গোলায় আমাদের কি হলো, একটা অভিযান হলো সরোজিনী নাইডুর নেতৃত্বে, এটা তোমরা নিশ্চয়ই জানো। এবং সেই সময় আমাদের পুলিশের গুলি চালানো হয়, এবং ওয়েব মিলার লিখেছিল যে এরকম আমরা কখনো দেখিনি, এরকম আন্দোলন আমরা দেখিনি। তাকে গ্রেপ্তার করা হয়, গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়, আব্বাস সাহেবজিকে দায়িত্ব দেওয়া হয়। জাতীয়তাবাদী কবি সরোজিনী নাইডুর নেতৃত্বে অভিযান চালানো হয়, যেটাকে আমরা বলি ধর্ষণা সত্যাগ্রহ। ওয়েব মিলার নামে জনক ও সাংবাদিক বিস্তৃত আকারে বর্ণনা করেন। ঠিক আছে, উগ্র আকার ধারণ করলে সরকার দমননীতির আশ্রয় নেন, এই একটা ব্যাপার। তাহলে গণ আন্দোলনটা যখন চলতে থাকে তখন সরকার কিন্তু দমননীতির আশ্রয় নেয়, এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে বেঙ্গল ক্রিমিনাল ল চালু করা হয়। তাহলে উত্তর পশ্চিম সীমান্তে যে লাল কর্তা বাহিনী, তাদের উপর যে গুলি চালানো হয়েছিল, এটা সবচেয়ে বড় একটা মানে কি বলবো হত্যার একটা নিদর্শন ছিল। 24 বার গুলি চালানোতে মোট 111 জন নিহত, 400 জন আহত হয়েছিল। ঠিক আছে, এবার দেখো বন্দির সংখ্যা 60,000, এটা হচ্ছে সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে এটা 1 লক্ষ। এই যে আইন অমান্য আন্দোলনকে প্রশমিত করা গেল না, তখন পদাঘাত ও চুম্বন নীতি। ঠিক, এই পদাঘাত আর চুম্বন নীতি, এটার আশ্রয়টা কে নিল? লর্ড আরউইন। ঠিক, কি করলেন? 1929 সালের 31 অক্টোবর উনি বললেন যে আমরা দীপাবলি ডিক্লারেশন ডাকছি, দীপাবলি ডিক্লারেশনে আমরা কি করব, আমরা আমাদের এই আইন অমান্য আন্দোলনের ব্যাপারটা অবশ্যই ভেবে দেখব, এবং সেখানে ভারতকে একটা ডোমিনিয়ন স্ট্যাটাস দেব। তাহলে পূর্ণ স্বাধীনতা নেই, কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাস আছে। সুতরাং এটা মানা হলো না এবং এটা ব্যর্থ হলো। ঠিক, তাহলে এই যে দীপাবলি ডিক্লারেশন, তাই তো, যেখানে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলা হলো এবং একটা গোল টেবিল বৈঠকে আয়োজন করতে কথা বলা হলো, সেটা আবার সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে। ঠিক আছে, সাইমন কমিশনের রিপোর্ট জমা পড়ে গেল 30, তার যেটা 27-এ তৈরি হয়েছিল আর 28-এ ভারতে এসেছিল। ঠিক আছে, সরকার আলোচনার সাহায্যে আইন অমান্য আন্দোলন বন্ধের পরিকল্পনা করলেন। 30 সালে আগস্ট মাসে এমআর জয়কার, তেজ বাহাদুর সপ্রু, ন্যাশনাল লিবারেল ফেডারেশন দলের সদস্যরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলো। ঠিক, তাহলে জয়কার আর সপ্রু এখানে রাজি হলো, এবং সেই মতো করে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হয়ে গেল। প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সের সময় লর্ড আরউইন 1929-এর 31 অক্টোবরই ঘোষণা করে দিয়েছিল যে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে লন্ডনে একটি গোল টেবিল বৈঠক হবে। এবার 30-এর 12ই নভেম্বর এই রাউন্ড টেবিল বৈঠক বসলো, এবং যেখানে রাজা পঞ্চম জর্জ উদ্বোধন করে দিয়ে গেলেন,
এখানে ব্যবসায়ীদের মধ্যে হোমিমদি এসেছিল, মোহাম্মদ আলী, মোহাম্মদ শফি, আগা খান, এরা সব হচ্ছে মুসলিম লীগের। জিন্না, ফজলুল হক, হিন্দু মহাসভার নেতা জয়কার, ঠিক আছে, মুঞ্জে মুঞ্জে আর জয়কার, চিন্তামণি, শ্রীনিবাস শাস্ত্রী, তপশিলি নেতা বি.আর. আম্বেদকর, এরা সবাই এলো। এবার দেখো ওই যে বললাম তেজ বাহাদুর সপ্রুর নামটা মনে রাখতে হবে, তেজ বাহাদুর সপ্রু, সঞ্জু হয়ে গেছে, এটা সপ্রু হবে, তেজ বাহাদুর সপ্রু, সপ্রু লিখে দিচ্ছি, স্পেলিংটা হচ্ছে এই, হয়ে গেল। তাহলে এবার জিজ্ঞেস করে 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে কে যোগ দিয়েছিল? 2জন যোগ দিয়েছিল, একটা তেজ বাহাদুর সপ্রু আর একটা বি.আর. আম্বেদকর। সপ্রু হচ্ছে আমাদের কোন দল থেকে? সপ্রু হচ্ছে মনে রাখবে আমাদের ওই উদারপন্থী, ঠিক আছে, লিবারেল দল। আর বি.আর. আম্বেদকর ডিপ্রেস ক্লাস, ঠিক আছে। শিখ ও অন্যান্য সংখ্যালঘু অন্যান্য শ্রেণীর প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছিল। বেশ, এইবার এখানে যেটা হয়েছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড উনি হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন হলো, এখানে কিন্তু গান্ধী ছিলেন না। মুসলমানরা সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচনের দাবি সহ জিন্নার 14 পয়েন্টস তাকে আবার পেশ করলো। বি.আর. আম্বেদকর পৃথক নির্বাচনের দাবি তুললেন। শিখরা পাঞ্জাবের 30% আসন দাবি করে, ঠিক আছে। র্যামজে ম্যাকডোনাল্ড বৈঠকে পৌরোহিত্য করলেন এবং শেষ পর্যন্ত যা দাঁড়ালো, 1931-এর 26শে জানুয়ারি গান্ধীজি কংগ্রেস নেতাদের সরকার কারামুক্ত করলো, তখন জেলে ছিল তারা, তাই তো। এইবার প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স যখন শেষ হলো, তেজ বাহাদুর সপ্রু, জয়কার সপ্রু শম্মু হয়ে গেছে, ঠিক আছে। যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে আপনি অন্তত যোগ দিন, এটা গান্ধীজিকে বোঝানো হলো এবং গান্ধীজি এর পরিপ্রেক্ষিতে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিলেন, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যখন যোগ দিলেন, সেটা আমাদের তার আগে গান্ধী আরউইন প্যাক্ট হয়ে গেছিল 5 মার্চ। গান্ধী আরউইন প্যাক্ট 5 মার্চ যেটা হয়েছিল সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি গান্ধী আরউইন চুক্তি, ঠিক আছে, বা দিল্লি প্যাক্ট, দিল্লি চুক্তি বলি, ঠিক আছে। বেশ, রাজধানী দিল্লিতে হয়েছিল। এখানে লবণ তৈরি আইনসঙ্গতভাবে স্বীকৃত হবে। সরকার আইন অমান্যকারী রাজনৈতিক বন্দী ও সন্ত্রাসবাদীদের মুক্তি দেবে। হিংসাত্মক কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না। যারা খুন জখমের মধ্যে গেছে তাদের মুক্তি দেওয়া হবে না। দেশীয় শিল্পের উন্নতির জন্য ভারতীয়দের পণ্য বর্জন নীতি ব্রিটিশদের মানতে হবে। আইন অমান্যকারীদের বাজেয়াপ্ত অবিকৃত জমি অর্থ ফেরত দেওয়া হবে, ঠিক আছে। আইন না ভেঙে পিকেটিং করা যাবে। সমস্ত দমনমূলক আইন ও অর্ডিন্যান্স প্রত্যাহারিত হবে। অনাদায়ী জরিমানা মকুব করা হলেও সরকার ফেরত দেবে না, ঠিক আছে, মনে থাকবে এটা। ঠিক, পুলিশ বাহিনীর দমনমূলক কার্যকলাপের তদন্ত হবে না, এটাও ঠিক হলো। এরকম একটা অবস্থার মধ্যে ভগৎ সিং আর তার অনুগামীদের ফাঁসিটা নিয়ে একটা বিরাট সেন্সিটিভ ইস্যু হয় এবং আলটিমেটলি কি হয়ে যায়, লর্ড আরউইন এমনভাবেই কথাটা পারে গান্ধীজির কাছে যে যেখানে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি আর বাঁচানো যায় না। 23শে মার্চ 1931 সালে 3জনের ফাঁসি হয়ে যায়। কিন্তু যখন ভগৎ সিং এর ফাঁসি হলো, সমস্ত দোষটা কিন্তু গান্ধীর ঘাড়ে পড়ে এবং আমাদের ভগৎ সিং এর ফাঁসির জন্য গান্ধীজি দায়ী, এই স্লোগান দেওয়া শুরু হয়, গান্ধীজি নিপাত যাও। সুভাষচন্দ্র বসু ভীষণভাবে সমালোচনা করেছিল। এটি ছিল দেশের রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ ও যুব সংগঠনের কাছে এক চরম নৈরাশ্যজনক চুক্তি, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠক, এটা আমাদের 7ই সেপ্টেম্বর 1931 সালে হয়, ঠিক আছে। এবং গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হলে কংগ্রেস দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে প্রস্তুত হয়। করাচি কংগ্রেসের অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী গান্ধীজি একক প্রতিনিধি হিসেবে কংগ্রেসের পক্ষে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেবেন, ঠিক আছে, মনে থাকবে এটা। ইংল্যান্ডে ব্রিটিশ মন্ত্রিসভা পুনর্গঠিত হয়। ইংল্যান্ডের শ্রমিক দলের সরকারের পরিবর্তে একটা সর্বদলীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের র্যামজে ম্যাকডোনাল্ড থাকলেও
ঠিক আছে, রক্ষণশীল দলের প্রাধান্য বৃদ্ধি পায়। মনে রাখবে, ভারত সচিব পদে আসেন গোড়া রক্ষণশীল নেতা স্যামুয়েল হোর। ঠিক আছে, আরউইনের জায়গায় বড়লাট গান্ধীর চিরশত্রু ওয়েলিংটন। তাহলে আরউইন যখন চলে যাচ্ছে, সেখানে এলো কে? আমাদের লর্ড ওয়েলিংটন। এইবার লর্ড ওয়েলিংটন যখন আসছে ইংল্যান্ডের পিএম হয়ে, সে তো আমাদের কতটা করবেন, কতটা কি করবেন, এই নিয়েই সমস্যা দেখা দিল, তাই তো। তাহলে ভাইসরয়ের পদের একটা পরিবর্তন ঘটলো। সেখানে আমাদের রাউন্ড টেবিল কনফারেন্স খুব গুরুত্ব থাকলো না। আনসারি গোল টেবিল বৈঠকে যোগদান করুক, এটা চেয়েছিল হচ্ছে গান্ধীজি, কিন্তু ওয়েলিংটন তা নাকচ করে দিল। তাহলে ওই লোকগুলোর মধ্যে যারা রয়ে গেল, ওই তেজ বাহাদুর সপ্রু এবং আমাদের কি বললাম, বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এবার সরোজিনী নাইডু, মদন মোহন মালব্য, এদেরকেও চাওয়া হয়েছিল, তাই তো। মহাদেব দেশাই, প্যারেলাল, জিডি বিড়লা, এরা সবাই লন্ডনে গেল। সেকেন্ড রাউন্ড টেবিলের সময় আমরা একটা জিনিস দেখতে পেলাম যে সরোজিনী নাইডু ওমেন রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, বেশ। এবার 7 থেকে 1 ডিসেম্বর 31 সালে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সটা বসলো, এবং সেখানে যেভাবে যা বোঝানো হয়েছিল, আমরা আগেই বলেছিলাম যে গান্ধী আরউইন প্যাক্ট দিয়ে ফার্স্ট স্টেজের আমাদের আইন অমান্য আন্দোলনটা কিন্তু থেমে গেছিল। ঠিক আছে, পররাষ্ট্র ক্ষেত্রে সরকারের পূর্ণ ক্ষমতার দাবি করলেন। বড়লাট হবেন সরকারের নিয়মতান্ত্রিক প্রধান। গান্ধীজি এই দাবি মানতে অসম্মত হয়। গান্ধীজি নিজের সিদ্ধান্তে স্থির থাকেন। কেন স্থির থাকেন? দেখো, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে বলাই হচ্ছে যে পূর্ণ স্বাধীনতার দাবি তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানে বলছে যে একটা দায়িত্বশীল সরকার গড়ে তোলা, অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্র ক্ষেত্রে আমাদের ব্রিটিশ সরকারের একটা পূর্ণ ক্ষমতার দরকার। এবার এইখানে কি ব্রিটিশ সরকার করবে? ঠিক আছে, এই জায়গাটায় গান্ধীজি বাধা পড়েছিল আর কি, গান্ধীজি সম্মত হননি। ঠিক আছে, ব্রিটিশ সরকারের চাতুরি আর ভারতীয় প্রতিনিধিদের আচরণে হতাশ, গান্ধীজি শেষ পর্যন্ত খালি হাতে দেশে ফিরে আসেন। যখন ফিরে আসছেন তখন 28 ডিসেম্বর 1931। বিশেষ করে সরকারি প্ররোচনায় মুসলিম লীগ, অনুন্নত সম্প্রদায়, অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে, এরা নানা দাবি উত্থাপন করেছিল। হলো, এবার আইন অমান্য আন্দোলনের সেকেন্ড স্টেজটা আসছে 32 থেকে 34, যেটাকে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক বাঁটোয়ারা, তাই তো। তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের এই ঝামেলা মিটতে না মিটতেই র্যামজে ম্যাকডোনাল্ড যেটা করলেন, আমাদের সাম্প্রদায়িক বাঁটোয়ারার কথা বললেন, যেখানে বললেন শুধু ভারতবর্ষে আমাদের এই কংগ্রেসের লোকেদের নিয়েই হবে না, সেটা হচ্ছে এখানে অনুন্নত সম্প্রদায়, শিখ, ঠিক আছে, ইন্ডিয়ান খ্রিস্টান, সবাইকে নিয়ে একটা ভাগ বাটোয়ারা করা হবে। কিন্তু ব্যাপারটা তো খুব কমিউনাল হয়ে যাচ্ছে, ধর্মের নিরিখে, জাতির নিরিখে এরকম ভাবে ভাগ করা হচ্ছে। সেটার জন্য গান্ধীজি একেবারেই তার ইচ্ছে ছিল না। এবং র্যামজে ম্যাকডোনাল্ড যখন এটা করছে, ডেটটা খুব ইম্পর্টেন্ট, 16ই আগস্ট 32, তাই তো। সাম্প্রদায়িক রোয়েদাদ বলে, এখানে বলেই দিল পরিষ্কার, মুসলিম, শিখ ও ইউরোপীয় নির্বাচকরা ভারতীয় আইনসভা নির্বাচনে স্বতন্ত্রভাবে ভোটদান করবে। নেক্সট, অনুন্নত শ্রেণীর হিন্দুদের জন্য বলা হয় যে সাধারণ নির্বাচন কেন্দ্রে ভোটারদের মতেই ভোট দিতে পারবে, এবং তাদের প্রতিনিধি নির্বাচনে সেই কেন্দ্রে অন্যান্যদের মতোই থাকবে। ঠিক আছে, বেশ। পিছিয়ে পড়া হিন্দুদের স্বার্থে কিছু আসন কেবলমাত্র এই শ্রেণীর জন্য সংরক্ষণ করা হবে। ঠিক কথা। এবং যে সকল অঞ্চলে অনুন্নত শ্রেণীর আধিক্য রয়েছে সেখানেই সংরক্ষিত আসন প্রযোজ্য হবে। তাহলে হাইলাইটেড হচ্ছে কিন্তু আমাদের কোনটা? অনুন্নত শ্রেণী। ম্যাকডোনাল্ড বলেন, যদি বর্ণ হিন্দু অনুন্নত শ্রেণী অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে তাতে তার আপত্তি থাকবে না। বলাই বাহুল্য, এই ঘোষণার দ্বারা বিভিন্ন সাম্প্রদায়িক ভেদনীতিকে প্রখরভাবে শানিত করা হয়, বা এই সাম্প্রদায়িক নীতিকে আরো জাগিয়ে তোলা হয়। মনে থাকবে। এইবার দেখো, জীবন শুল্ক নিয়ে হিন্দু সম্প্রদায়ের ঐক্য রক্ষা করবেন। যতদিন না সাম্প্রদায়িক বাটোয়ারা রদ হয়ে হিন্দুদের যোগ্য নির্বাচন স্বীকৃতি হচ্ছে, ততদিনে তার মৃত্যু হলেও তিনি অনশন করবেন। ঠিক আছে, এটা বললেন হচ্ছে কে? গান্ধীজি। উনি বললেন যতদিন সাম্প্রদায়িক বাটোয়ারা রদ হয়, মানে এইভাবে সাম্প্রদায়িক বাটোয়ারা করা হবে না, এটাকে বন্ধ করা হবে, হিন্দুদের যোগ্য নির্বাচন স্বীকৃত হচ্ছে একদম নিয়ম মাফিক, ততদিন তার মৃত্যু হয়ে গেলেও তিনি অনশন করবেন। এটা না হলে তিনি অনশন করবেন। ঠিক আছে, এবার ইয়ার বেতা, ঠিক আছে, বা গড় বেতা যা বলো,
জেলে বন্দি অবস্থায় আমরণ অনশন শুরু করলে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়। এই সময় বি.আর. আম্বেদকরকে অনুরোধ করা হয় যে আপনি যদি একবার গান্ধীর সঙ্গে কথা বলেন এবং আপনি যদি মেনে নেন গান্ধীর দাবিগুলো, তাহলে কি হতে পারে, গান্ধীজি আমাদের আন্দোলন থামিয়ে দেবে। কিন্তু বি.আর. আম্বেদকর রাজি ছিলেন না, কিন্তু যখন গান্ধীজির শারীরিক কন্ডিশন খুব খারাপ হলো তখন রাজি হলো। ঠিক আছে, বেশ। গান্ধীজির অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে মদন মোহন মালব্যের উদ্যোগে অনুন্নত শ্রেণীর নেতা ডক্টর বি.আর. আম্বেদকর সহ অন্যান্য নেতারা পুনরায় আলোচনায় বসেন। হলো পুনা চুক্তির পর গান্ধীজি আশ্বস্ত হন। 32 সালের 26শে সেপ্টেম্বর তিনি অনশন ভঙ্গ করেন এবং গান্ধীজিকে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। তাহলে এইবারে এখানে একটা চুক্তি হয়েছিল, পুনা প্যাক্ট, তাই তো। পুনা চুক্তি হয়েছিল 32 সালে, এবং পুনা চুক্তিতে মনে রাখবে গান্ধীজি জেলে ছিল, গান্ধীজির বিহাফ মানে গান্ধীজির হয়ে যিনি সই করেছিলেন মদন মোহন মালব্য, বি.আর. আম্বেদকরের সঙ্গে, তিনি হচ্ছেন মদন মোহন মালব্য। তাহলে এই পুনা চুক্তি থেকে অ্যাবসেন্ট ছিলেন বললে হবে গান্ধীজি। তৃতীয় গোলটেবিল বৈঠক 32-এর 17 নভেম্বর লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক বসে এবং 24শে ডিসেম্বর পর্যন্ত চলে। 46 জন মতান্তরা 44 জন প্রতিনিধিদের যোগ দিলে জাতীয় কংগ্রেস এই বৈঠকে যোগদান করেনি। লক্ষণীয় যে তপশিলি নেতা ডক্টর বি.আর. আম্বেদকর 3টি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, মনে থাকবে। হলো তৃতীয় গোলটেবিল বৈঠকে ভারতের শাসন বিল নিয়ে আলাপ আলোচনার পর 35 সালে ভারত শাসন আইন প্রণীত হয়। মনে থাকবে, ভারত শাসন আইন কখন এলো? 1935-এ। এবার দেখো সেকেন্ড রাউন্ড টেবিলের পর গান্ধীজি দেশে ফিরে দেখলেন গান্ধী আর চুক্তি পালন তো দূরের কথা, তা লঙ্ঘন করতে সরকার বেশি আগ্রহী। তখন এক দমনমূলক স্বৈরশাসন চলছে। ঠিক আছে, এরকম একটা অবস্থায় উত্তরপ্রদেশের খাজনা বন্ধ আন্দোলন শুরু করার ফলে জওহরলাল নেহরু, পুরুষোত্তম দাস ট্যান্ডন খান, আব্দুল গফর খান, ঠিক আছে, লাল কোর্তা বাহিনীর বহু কর্মীকে গ্রেপ্তার করা হলো প্রতিবাদ করলো বলে। গান্ধীজি অবস্থায় সত্যাগ্রহের ডাক দেন 32 সালে 3 জানুয়ারি। ঠিক আছে, এবং এটার জন্য গান্ধীজি আবার গ্রেপ্তার হয়ে যান। ঠিক আছে, বিদেশি পণ্য, কর বয়কট, রেল ডাক, আইন আন্দোলন চলতে থাকে। গান্ধী আইন চুক্তি ভঙ্গ করার জন্য কংগ্রেস দায়ী, এই ব্যাপারে তিনি সচিব স্যামুয়েল হোরকে জানান দিল্লি চুক্তি এখন মৃতপ্রায়। কি বললাম, দিল্লি চুক্তিটা আর কোনো কাজ করছে না। 32 থেকে 33 মার্চ পর্যন্ত বাবা 1,20,000 মানুষ গ্রেপ্তার হয়েছিলেন। ঠিক আছে, বন্দির সংখ্যা ছিল 76,671, এর মধ্যে মহিলায় ছিল 3,630। কংগ্রেস, লাল কোর্তা সহ 227টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল, 227টা। ঠিক আছে, এরপরে যেটা আমি বলে দিয়েছিলাম পুনা প্যাক্টের কথা, পুনা প্যাক্টের ডেটটা মনে রাখবে 25শে সেপ্টেম্বর। ঠিক আছে, 32, একটা 16ই আগস্ট আর এটা 25শে সেপ্টেম্বর। এখানে যেটা করা হয়েছিল 71টার থেকে বাড়িয়ে গান্ধীজি 148টা করতে বলেছিল আম্বেদকরের মানে অনুন্নত সম্প্রদায়ের জন্য, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, সিন্ধু সহ বোম্বে প্রদেশে 15টা, মাদ্রাজে 30টা। ঠিক আছে, প্রাদেশিক আইনের জন্য বলা হয়েছিল। উত্তরপ্রদেশে 20টি, বাংলাতে 30টি, আসামে 7টা, পাঞ্জাবে 8টা, উড়িষ্যাতে 18টা। ঠিক আছে, সব প্রাদেশিক আইনের কথা বলা হয়েছিল। পরিষদে যে সদস্য। আবার বলা হলো ব্রিটিশ সরকার স্বীকৃতি যখন দিচ্ছে অনুন্নত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে গান্ধীজি এই আপোষ উচ্চ বর্ণের হিন্দুরা সুনজরে দেখেনি, খুব স্বাভাবিক। এবার যেটা হলো সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া হলো র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষিত করাতে। তারপরে 32-এ হরিজনের জন্য গঠন করেন অল ইন্ডিয়া হরিজন সমাজ বা অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘ। বলে দিই 32 সালে গান্ধীজি করেন অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘ, আর 32 সালে অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘের পরেই গান্ধীজি 33 সালে অল ইন্ডিয়া হরিজন যাত্রা। আর অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘ যখন করেন তখন জিডি বিড়লাকে প্রেসিডেন্ট করেন। ঠিক আছে, মনে থাকবে এটা। আচ্ছা, নিখিল ভারত অস্পৃশ্যতা বিরোধী লীগ, ঠিক আছে, অল ইন্ডিয়া আনটাচেবিলিটি সোসাইটি, ঠিক আছে, 33 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা হরিজন, এবং যেটা সবরমতী আশ্রম ছিল তার নাম হয়ে যায় হরিজন আশ্রম। ঠিক আছে, মনে থাকবে। 20,000 কিলোমিটার এক দীর্ঘ পদযাত্রা করেছিল যার নাম হচ্ছে হরিজন যাত্রা।
এটাকে কেউ কেউ 12,504 মাইলও বলে। ঠিক আছে। হরিজন সেবক সংঘের প্রেসিডেন্ট বললাম জিডি বিড়লা। 39 থেকে 40 গান্ধী এক প্রকার কংগ্রেসের বাইরেই থাকেন, কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি বা তার জনপ্রিয়তা বিন্দুমাত্র হ্রাস পায়নি। ঠিক আছে। এবং এখানে ভালো করে দেখবে যে ব্রিটেনের রক্ষণশীল দল ভারতের স্বাধীনতা সম্পর্কে উদাসীন ছিল, আর ব্যাপক জনসমর্থনের একটা অভাব শেষের দিকটায়। আইন অমান্য আন্দোলনের প্রথম দিকে যে জনসমর্থন, পরের দিকে একটা জনসমর্থনের অভাব দেখা দেয়। হলো। এবং এখানে শ্রমিক শ্রেণীর একটা উদাসীনতা দেখা দিয়েছিল, মুসলিমদের এই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ঠিক আছে। সুদৃঢ় সাংগঠনিক শক্তির একটা অভাব দেখা দিয়েছিল, এবং অবশ্যই গান্ধীজির কিছু একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। সৈন্যরা গান্ধী যখন আন্দোলন এপ্রিল মাসে থামিয়ে দিল, তখন আমাদের এই ভদ্রলোক অমলেশ ত্রিপাঠী একটা কথা বলল যে দেখা গেল সৈন্যরা সংগ্রাম চালাতে প্রস্তুত, অথচ সেনানায়ক যুদ্ধবিরতির আদেশ দিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে। হয়ে গেল। অর্থনৈতিক প্রেক্ষাপটে কি দিয়েছিল? দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি ঘটেছিল, ঔপনিবেশিক অর্থনীতির উপরে আঘাত আনার জন্য ভারতের ব্রিটিশ পণ্যের আমদানি 1% কমে যায়। আর সামাজিকের ক্ষেত্রে কি? অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই, শিক্ষিত মহিলাদের পাশাপাশি নিরক্ষর মহিলারাও এতে সক্রিয় ছিলেন। ঠিক আছে, মনে থাকবে। উড়ান পাঠশালার তরফ থেকে আমরা আজকে আমাদের যে আইন অমান্য আন্দোলনের ক্লাসটি করলাম, সেখানে পুরোপুরি মূল পয়েন্টস গুলো দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু বললাম, যারা এখনো পর্যন্ত আমাদের উড়ান পাঠশালার প্লে স্টোর থেকে ডাউনলোড করনি, তারা পুঙ্খানুপুঙ্খভাবে ফ্রিতে সমস্ত ক্লাসই দেখতে পাবে। তারা কিন্তু অবিলম্বে ডাউনলোড করে নেন। নমস্কার।